সামনের বছরে ২৬-এর বিধানসভা ভোট, তার আগে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান, আর সেই অনুষ্ঠান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে আবারও দিলেন বাঙালি আবেগের শান। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, বাংলার ঘরে যত ভাই বোন এক হোক, এক হোক, এক হোক। বছর গড়ালেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, এখন থেকেই হাওয়া গরম। বৃহস্পতিবার মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের চড়া সুর। বাংলার ইতিহাস ভুলে গেছে, কোথায় পাবেন? ক্ষুদিরামকে ওইটুকু ছেলে ক্ষুদিরাম সিং বলল সিনেমা করে, এখন আবার সিনেমা বানাচ্ছে টাকা দিয়ে দিয়ে, বাংলার বদনাম করার জন্য, বাংলাকে অসম্মান করার জন্য। বলছে ক্ষুদিরাম সিং, আমি দিয়ে দিয়েছি তার ডকুমেন্ট, যখন তার ফাঁসির অর্ডার দিয়েছিল ক্ষুদিরাম বসু লেখা আছে। কোথায় ছিলে তখন বামরাম শ্যামেরা? আর তোমাদের যারা পূর্ব পরিচিত আছে তারা তো সেদিন ব্রিটিশদের দালালি করেছিল। বাংলার বাইরে আক্রান্ত হচ্ছেন বাঙালি পরিযায়ী শ্রমিকরা, বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তাদের। এই অভিযোগে সরব তৃণমূল, পথেও নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মেয়র রোডের মঞ্চ থেকেও তার সুর সপ্তমে। আমাদের পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করে তখন মুখের বোল ফোটে না। পরশুদিনও হাবড়ায় একজন মারা গেছেন, তাকে মহারাষ্ট্রে মারা হয়েছিল। তাদের ডেকে নিয়ে যাওয়া হয়, তাদের স্কিল আছে, তাদের গুণ আছে। অথচ দেখুন আমাদের এখানেও 1.5 কোটি পরিযায়ী শ্রমিক কাজ করে, তাদের আমরা ভাই বোনের মতো ভালোবাসি। কই আমরা তো তাদের উপর অত্যাচার করি না, কারণ এটাই বাংলা। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, বাংলার ঘরে যত ভাই বোন এক হোক, এক হোক, এক হোক। ভাষা সন্ত্রাস মানছি না, মানব না। বিজয় পতাকা উড়িয়ে দাও, নিউজ 18 বাংলা। আমরা হারব না, মাথা নত। সুপ্রিম কোর্টের ভৎসনার মুখে এসএসসি, 7 দিনের মধ্যে অযোগ্যদের নামের তালিকা প্রকাশ করার নির্দেশ। নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে ভৎসনার মুখে স্কুল সার্ভিস কমিশন, শীর্ষ আদালতের নির্দেশ 7 দিনের মধ্যে অযোগ্য চাকরি প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করতে হবে। বুধবার শুনানির শুরুতে বিচারপতিদের প্রশ্নের মুখে পড়েন এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আদালত জানতে চায়, অযোগ্যদের তালিকা কি এসএসসি প্রকাশ করেছে? উত্তরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, এখনো প্রকাশ করা হয়নি। তখন বিচারপতি সঞ্জয় কুমার প্রশ্ন করেন, কমিশন কেন অযোগ্যদের নাম লুকোতে চাইছে? তখন এসএসসির আইনজীবী বলেন, আদালত চাইলে 7 দিনের মধ্যে নামের তালিকা প্রকাশ করে দেওয়া হবে। বিচারপতি তখন বলেন, তাহলে 7 দিনের মধ্যেই নামের তালিকা প্রকাশ করে দিন। এরপর বিচারপতি সঞ্জয় কুমার বলেন, নতুন যে নিয়োগ প্রক্রিয়া চলছে তার উপর নজর রাখছে সুপ্রিম কোর্ট, কোন রকম গলদ হলে সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করবে আদালত। অযোগ্যদের নিয়োগের নেপথ্যে ছিল স্কুল সার্ভিস কমিশন। এই অযোগ্যরা বহু মানুষের জীবন নষ্ট করেছেন। 2 তারিখের মধ্যে সমস্ত আনটেন্টেড টিচারদের তাদের অ্যাপ্লাই করতে হবে, এবং 7 তারিখ এবং 14 তারিখে যে পরীক্ষা হওয়ার কথা আছে সেই পরীক্ষা হবে। এবং 3 নম্বর হচ্ছে যত টেন্টেড টিচার, যাদের টেন্টেড আছে তাদের নামগুলো পাবলিশ করে ওয়েবসাইট, এসএসসির ওয়েবসাইট। এই যে নতুন রিক্রুটমেন্ট প্রসেসটা হচ্ছে, সেই রিক্রুটমেন্ট প্রসেসটা সুপ্রিম কোর্টের নির্দেশে। ফলে সেই নতুন রিক্রুটমেন্ট প্রসেসে আপনি যদি চেষ্টা করেন ঘুরপথে যে ক্যান্ডিডেটদের, অযোগ্য ক্যান্ডিডেটদের, বিশেষ করে দাগি ক্যান্ডিডেটদের পরীক্ষায় বসাবো, নিশ্চিতভাবে আদালত তো রয়েছে, আদালত অবশ্যই হস্তক্ষেপ করতে পারে এবং করবেও। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আদালতের যে নির্দেশ, সেই নির্দেশ পালন না হলে আদালত নিশ্চিতভাবেই জানে কিভাবে নির্দেশ পালন করতে হয়। সুপ্রিম কোর্টের অযোগ্য তালিকা প্রকাশের সিদ্ধান্তকে রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আমি স্বাগত জানিয়ে যোগ্যদের চাকরি রক্ষার ক্ষেত্রে সরকারের যে কোনো প্রস্তাব বিরোধী দল হিসেবে আমরা বিধানসভার ভিতরে সমর্থন করব। একদল তারা সরাসরিভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত,
আরেক দল তারা দুর্নীতির শিকার। সুতরাং যোগ্য অযোগ্য বিষয়টা না, যাদের থেকে তৃণমূল দলটা টাকা পয়সা নিয়ে কয়েক হাজার কোটি টাকা তুলেছেন, আজকে যখন নামটা প্রকাশ হয়ে যাবে যে এই 5,000 জন তারা সরাসরিভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত, এই 5,000 জন লোকের কি অবস্থা দাঁড়াবে? সুপ্রিম কোর্ট কিন্তু সিবিআই যারা তদন্ত করলো এর আগে, যারা এই টেন্টেড আনটেন্টেড ইত্যাদি র্যাঙ্ক জাম্প নামই নেই এইসব কথা অনেক বলেছিল, তাদের কিন্তু বলছে না যে তোমরা এতদিন তদন্ত করলে এবার তুমি বার করে দাও না। সামনের পরীক্ষাটা স্বচ্ছতার সঙ্গে এবং দ্রুততার সঙ্গে হওয়া প্রয়োজন। নিউজ 18 বাংলা। চাকরি বিক্রির টাকায় এসআইপি, বিভিন্ন মিউচুয়াল ফান্ডে লগ্নি করে রেখেছেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। ইডির তদন্তের চাঞ্চল্যকর তথ্য, কেন্দ্রীয় তদন্তকারীদের নজর জীবন কৃষ্ণের আত্মীয়দের অ্যাকাউন্টেও। চাকরি বিক্রির টাকায় জমি, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ, ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে এসআইপি অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে লগ্নি করেছেন জীবন কৃষ্ণ সাহা। ইডির দাবি, জিজ্ঞাসাবাদের সময় এক চাকরি প্রার্থী দাবি করেন 3 দফায় জীবন কৃষ্ণ সাহাকে তিনি টাকা দিয়েছিলেন। 2019 সালে নগদ 3 লক্ষ টাকা নিয়ে গিয়েছিলেন জীবন কৃষ্ণের বাড়িতে। তখন তার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্টে সেই টাকা জমা করে দিতে বলেন। চাকরি প্রার্থী এও দাবি করেন ওই বছরই আরো 2 লক্ষ টাকা দেন জীবন কৃষ্ণ শালা গোপীনাথ মণ্ডলকে। ইডির দাবি 2019 সালে 2 লক্ষ টাকা এসআইপিতে লগ্নি করেন জীবন কৃষ্ণ। এর নথিও তারা হাতে পেয়েছে। ইডির দাবি, পরে ওই চাকরি প্রার্থীর থেকে নগদে 6.5 লক্ষ টাকা নেন জীবন কৃষ্ণ। তৃণমূল বিধায়ক সেই টাকা জমা করেন তার বাবার অ্যাকাউন্টে, পরে তা তুলেও নেন। তদন্তকারীরা মনে করছেন ব্যাংক থেকে তুলে ওই টাকাও এসআইপিতেই লগ্নি করেন জীবন কৃষ্ণ। শুধু সিপে টাকা রাখাই নয়, ইডির দাবি চাকরি বিক্রির টাকাতে প্রচুর সম্পত্তিও তৈরি করেন জীবন কৃষ্ণ সাহা। ইডির দাবি, মুর্শিদাবাদ ও বীরভূমে জীবন কৃষ্ণের কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে। 2018 থেকে 2022 সালের মধ্যে প্রচুর জমি কেনা হয়। বীরভূমে একাধিক কোল্ড স্টোরেজ এবং রাইস মিলও কেনেন জীবন কৃষ্ণ। 2016 সালে বোলপুরের জামবুনি বাস স্ট্যান্ডের কাছে এই আবাসনে ফ্ল্যাট কেনেন জীবন কৃষ্ণ। মাঝে মধ্যেই এখানে যেতেন তিনি। এই ফ্ল্যাট সংলগ্ন 5 কাঠা জমিও আছে তৃণমূল বিধায়কের নামে। অমিত সরকার, নিউজ 18 বাংলা। সামনের বছরে 26-এর বিধানসভা ভোট, তার আগে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান, আর সেই অনুষ্ঠান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে আবারও দিলেন বাঙালি আবেগের শান। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, বাংলার ঘরে যত ভাই বোন এক হোক, এক হোক, এক হোক। বছর গড়ালেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, এখন থেকেই হাওয়া গরম। বৃহস্পতিবার মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের চড়া সুর। বাংলার ইতিহাস ভুলে গেছে, কোথায় পাবেন? ক্ষুদিরামকে ওইটুকু ছেলে ক্ষুদিরাম সিং বলল সিনেমা করে, এখন আবার সিনেমা বানাচ্ছে টাকা দিয়ে দিয়ে, বাংলার বদনাম করার জন্য, বাংলাকে অসম্মান করার জন্য। বলছে ক্ষুদিরাম সিং, আমি দিয়ে দিয়েছি তার ডকুমেন্ট, যখন তার ফাঁসির অর্ডার দিয়েছিল ক্ষুদিরাম বসু লেখা আছে। কোথায় ছিলে তখন বাম রাম শ্যামেরা? আর তোমাদের যারা পূর্ব পরিচিত আছে তারা তো সেদিন ব্রিটিশদের দালালি করেছিল। বাংলার বাইরে আক্রান্ত হচ্ছেন বাঙালি পরিযায়ী শ্রমিকরা, বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তাদের। এই অভিযোগে সরব তৃণমূল, পথেও নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মেয়র রোডের মঞ্চ থেকেও তার সুর সপ্তমে। আমাদের পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করে তখন মুখের বোল ফোটে না। পরশুদিনও হাবড়ায় একজন মারা গেছেন, তাকে মহারাষ্ট্রে মারা হয়েছিল। তাদের ডেকে নিয়ে যাওয়া হয়, তাদের স্কিল আছে, তাদের গুণ আছে, অথচ দেখুন আমাদের এখানেও 1.5 কোটি পরিযায়ী শ্রমিক কাজ করে,
তাদের আমরা ভাই বোনের মতো ভালোবাসি। কই আমরা তো তাদের উপর অত্যাচার করি না, কারণ এটাই বাংলা। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। বাংলার ঘরে যত ভাই বোন এক হোক, এক হোক, এক হোক। ভাষা সন্ত্রাস মানছি না, মানব না। বিজয় পতাকা উড়িয়ে দাও। নিউজ 18 বাংলা। আমরা হারবো না, মাথা নত। সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে এসএসসি, 7 দিনের মধ্যে অযোগ্যদের নামের তালিকা প্রকাশ করার নির্দেশ। নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে ভৎসনার মুখে স্কুল সার্ভিস কমিশন, শীর্ষ আদালতের নির্দেশ 7 দিনের মধ্যে অযোগ্য চাকরি প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করতে হবে। বুধবার শুনানির শুরুতে বিচারপতিদের প্রশ্নের মুখে পড়েন এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আদালত জানতে চায়, অযোগ্যদের তালিকা কি এসএসসি প্রকাশ করেছে? উত্তরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, এখনো প্রকাশ করা হয়নি। তখন বিচারপতি সঞ্জয় কুমার প্রশ্ন করেন, কমিশন কেন অযোগ্যদের নাম লুকোতে চাইছে? তখন এসএসসির আইনজীবী বলেন, আদালত চাইলে 7 দিনের মধ্যে নামের তালিকা প্রকাশ করে দেওয়া হবে। বিচারপতি তখন বলেন, তাহলে 7 দিনের মধ্যেই নামের তালিকা প্রকাশ করে দিন। এরপর বিচারপতি সঞ্জয় কুমার বলেন, নতুন যে নিয়োগ প্রক্রিয়া চলছে তার উপর নজর রাখছে সুপ্রিম কোর্ট। কোন রকম গলদ হলে সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করবে আদালত। অযোগ্যদের নিয়োগের নেপথ্যে ছিল স্কুল সার্ভিস কমিশন। এই অযোগ্যরা বহু মানুষের জীবন নষ্ট করেছেন। 2 তারিখের মধ্যে সমস্ত আনটেন্টেড টিচারদের তাদের অ্যাপ্লাই করতে হবে এবং 7 তারিখ এবং 14 তারিখে যে পরীক্ষা হওয়ার কথা আছে সেই পরীক্ষা হবে। এবং 3 নম্বর হচ্ছে যত টেন্টেড টিচার, যাদের টেন্টেড আছে তাদের নামগুলো পাবলিশ করে ওয়েবসাইট, এসএসসির ওয়েবসাইট। এই যে নতুন রিক্রুটমেন্ট প্রসেসটা হচ্ছে, সেই রিক্রুটমেন্ট প্রসেসটা সুপ্রিম কোর্টের নির্দেশে। ফলে সেই নতুন রিক্রুটমেন্ট প্রসেসে আপনি যদি চেষ্টা করেন ঘুরপথে যে ক্যান্ডিডেটদের, অযোগ্য ক্যান্ডিডেটদের, বিশেষ করে দাগি ক্যান্ডিডেটদের পরীক্ষায় বসাবো, নিশ্চিতভাবে আদালত তো রয়েছে, আদালত অবশ্যই হস্তক্ষেপ করতে পারে এবং করবেও। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আদালতের যে নির্দেশ, সেই নির্দেশ পালন না হলে আদালত নিশ্চিতভাবেই জানে কিভাবে নির্দেশ পালন করতে হয়। সুপ্রিম কোর্টের অযোগ্য তালিকা প্রকাশের সিদ্ধান্তকে রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আমি স্বাগত জানিয়ে যোগ্যদের চাকরি রক্ষার ক্ষেত্রে সরকারের যে কোনো প্রস্তাব বিরোধী দল হিসেবে আমরা বিধানসভার ভিতরে সমর্থন করব। একদল তারা সরাসরিভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত, আরেক দল তারা দুর্নীতির শিকার। সুতরাং যোগ্য অযোগ্য বিষয়টা না। যাদের থেকে তৃণমূল দলটা টাকা পয়সা নিয়ে কয়েক হাজার কোটি টাকা তুলেছেন, আজকে যখন নামটা প্রকাশ হয়ে যাবে যে এই 5,000 জন তারা সরাসরিভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত, 5,000 জন লোকের কি অবস্থা দাঁড়াবে? সুপ্রিম কোর্ট কিন্তু সিবিআই যারা তদন্ত করলো এর আগে, যারা এই টেন্টেড আনটেন্টেড ইত্যাদি র্যাঙ্ক জাম্প নামই নেই এইসব কথা অনেক বলেছিল, তাদের কিন্তু বলছে না যে তোমরা এতদিন তদন্ত করলে এটা তুমি বার করে দাও না। সামনের পরীক্ষাটা স্বচ্ছতার সঙ্গে এবং দ্রুততার সঙ্গে হওয়া প্রয়োজন। নিউজ 18 বাংলা। চাকরি বিক্রির টাকায় এসআইপি, বিভিন্ন মিউচুয়াল ফান্ডে লগ্নি করে রেখেছেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। ইডির তদন্তের চাঞ্চল্যকর তথ্য। কেন্দ্রীয় তদন্তকারীদের নজর জীবন কৃষ্ণের আত্মীয়দের অ্যাকাউন্টেও। চাকরি বিক্রির টাকায় জমি, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ, ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে এসআইপি অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে লগ্নি করেছেন জীবন কৃষ্ণ সাহা। ইডির দাবি, জিজ্ঞাসাবাদের সময় এক চাকরি প্রার্থী দাবি করেন 3 দফায় জীবন কৃষ্ণ সাহাকে তিনি টাকা দিয়েছিলেন। 2019 সালে নগদ 3 লক্ষ টাকা নিয়ে গিয়েছিলেন জীবন কৃষ্ণের বাড়িতে। তখন তার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্টে সেই টাকা জমা করে দিতে বলেন। চাকরি প্রার্থী এও দাবি করেন ওই বছরই আরো 2 লক্ষ টাকা দেন জীবন কৃষ্ণ শালা গোপীনাথ মণ্ডলকে। ইডির দাবি 2019 সালে 2 লক্ষ টাকা এসআইপিতে লগ্নি করেন জীবন কৃষ্ণ। এর নথিও তারা হাতে পেয়েছে। ইডির দাবি, পরে ওই চাকরি প্রার্থীর থেকে নগদে 6.5 লক্ষ টাকা নেন জীবন কৃষ্ণ।
তৃণমূল বিধায়ক সেই টাকা জমা করেন তার বাবার অ্যাকাউন্টে, পরে তা তুলেও নেন। তদন্তকারীরা মনে করছেন ব্যাংক থেকে তুলে ওই টাকাও এসআইপিতেই লগ্নি করেন জীবনকৃষ্ণ। শুধু সিপে টাকা রাখাই নয়, ইডির দাবি চাকরি বিক্রির টাকাতে প্রচুর সম্পত্তিও তৈরি করেন জীবনকৃষ্ণ সাহা। ইডির দাবি মুর্শিদাবাদ ও বীরভূমে জীবনকৃষ্ণের কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে। 2018 থেকে 2022 সালের মধ্যে প্রচুর জমি কেনা হয়। বীরভূমে একাধিক কোল্ড স্টোরেজ এবং রাইস মিলও কেনেন জীবনকৃষ্ণ। 2016 সালে বোলপুরের জাম্বুনি বাস স্ট্যান্ডের কাছে এই আবাসনে ফ্ল্যাট কেনেন জীবনকৃষ্ণ। মাঝে মধ্যেই এখানে যেতেন তিনি। এই ফ্ল্যাট সংলগ্ন 5 কাঠা জমিও আছে তৃণমূল বিধায়কের নামে। অমিত সরকার, নিউজ 18 বাংলা।